এখন সবাই বলছে, আমি অনেক জায়গায় দেখেছি যে চালান করে 3 ঘন্টায় বশীকরণ, চালান করে 2 ঘন্টায় বশীকরণ। অত সহজ নয় ব্যাপারগুলো, হয় না। আমি আজকে ক্লেম করে দিলাম, আমি তোমাকে বলছি। বলছে আগে আপনি বলুন, আপনি পাখিটাকে ওরকম করে দেখছিলেন কেন? বলছে পাখিটাকে আপনি ওরকম করে দেখছিলেন কেন? ঠিক আছে, যমরাজ বলছে যে আমি একটা কথাই দেখে ভাবছিলাম যে এই একটা ছোট্ট পাখি এই 0.5 ঘন্টার মধ্যে বা কিছু সময় উনি বলেছিলেন যে কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে সাপের খাবার কি করে হতে পারে। প্রবলেম বলা শুরু করতে যান, আমি বলি দাঁড়ান, আগে আপনি আমারটা শুনুন, আগে আপনি আমারটা শুনুন, আগে আমি দেখি আপনার কি কি হয়েছে, আমার সাথে আপনার মিলছে কিনা, তারপরে আপনি বলবেন আপনার সমস্যা। কারণ দেখো, একটা ক্লায়েন্ট যখন আসছে তাকে আমাকে সময় দিতেই হবে। ঠিক আছে, আমি 10 মিনিট দেখবো তারপরে দেখবো না। ঠিক আছে, কারণ সবাই সমস্যা নিয়েই আসে। 7th হাউস মানে হচ্ছে আমাদের পার্টনারের হাউস, বিয়ের হাউস। মানে কেপিএস যদি অস্ট্রেলিয়াতে বলা হয়, ইফ 7th কাস্পাল সাবলট সিগনিফাইজ 2, 7 and 11, দেন ম্যারেজ প্রমিসড। ঠিক আছে, তো 7th হাউসের সাথে কানেকশন থাকলে তুমি বুঝতে পারবো না ওনার কোশ্চেনের ভাইব্রেশনটা ম্যাচ করেছে নাম্বারের সাথে। তোমার বৈদিকে লগ্ন চার্ট দেখলে হবে না, তোমাকে ভাবছক দেখতে হবে। বৈদিকেও বলা আছে লগ্ন ছকের আগে ভাবছক আগে রেজাল্ট দেয়। তারপরে D1 থেকে D9, D12, D10, D8 এগুলো আছে। প্রত্যেক কটা কোশ্চেনের জন্য তোমাকে 3-4টে ছক মিলিয়ে তারপরে উত্তর দিতে হবে। অত সোজা নয়। বৈদিক আসলে কে বলেছে অ্যাকুরেট নয়? সবকিছু করে ঠিকঠাক করে দেখলে ওটাও অ্যাকুরেসি আছে মারাত্মক। তোমার রেজাল্ট দেবে তোমার দশা, তোমার কোন দশা চলছে। তোমার বিশ্বরাশি হতে পারে, আমার বিশ্বরাশি হতে পারে, XYZ 5 জনের বিশ্বরাশি হতে পারে, সবার কিন্তু সেম যাবে না। তোমার হয়তো স্যাটার্নের দশা চলছে, আমার রাহুর দশা চলছে, কারোর হয়তো হচ্ছে জুপিটারের দশা চলছে। এবার ওই গ্রহগুলো যে ভাবের সাথে কানেক্ট করছে, তার স্টারলট সাবলট যে ভাবকে কানেক্ট করছে, সেইভাবে রেজাল্ট। আমাদের ছাদের ওপর না বাস থেকে এখনো পয়সা ফেলে। ঠিক আছে, ছাদের ওপর আমাদের পয়সা পড়ে। ঠিক আছে, ওটা মাকে দিয়ে যায় বলে ওরা। তো ওরকমই ব্রিজ থেকে দাঁড়িয়ে একজন মুসলিম মহিলা পয়সা দিচ্ছে। ঠিক আছে, এটা আমার মুখের কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, ওই বইটাতে লেখা আছে। ঘন্টাটা বাজিয়ে আমরা মন্দিরে ঢুকি, কারণ কি জানো? ওই যে যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়, ওই ফ্রিকোয়েন্সিটা তোমার কানের সামনে দেখবে ঢং করে ঘন্টাটা বাজে, তুমি কিছুক্ষণ কিছু ভাবতে পারবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাথা। ঠিক আছে, ব্যাপারটা ওই যে ব্ল্যাঙ্ক পজিশনটা তৈরি হলো না, তখনই তোমার সাথে যাতে মনটা একাগ্র হলো, তোমার সাথে ভগবানের কানেকশনটা তৈরি হয়। মা চণ্ডী হচ্ছে ট্রাইবালসদের দেবী। যখন মরক লাগতো, যখন ওই মন্বন্তর লাগতো, যখন তার মানে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল, তখন মা চণ্ডীকে প্রতিষ্ঠা করে পুজো করা হতো। তাতে হচ্ছে রোগ সারত। মা চণ্ডীকে বলা হয় আরোগ্যের দেবী। মা চণ্ডী রোগ সার। লোক আছে এরকম দিয়ে গেছে আমাকে, তার 2 দিন পরে এসে বলছে আমার হয়ে গেছে কাজটা, কাজটা আমার হয়ে গেছে দাদা। হ্যাঁ, আমি বললাম মা চণ্ডী করিয়েছে, মা চণ্ডীকে বলো, মা চণ্ডীকে বলো, কারণ মা চণ্ডীর দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরে তো যায় না। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে আমাদের সাথে সেটা তো জানবো। কেন এই কথাগুলো বলছি বা আজকের পডকাস্টে কি আছে যেটা আপনারা দেখেছেন এবং বুঝতেই পেরেছেন। বেলগাছিয়ার ওলাই চণ্ডী মন্দির, সেখানকার বৈশিষ্ট্য এবং ব্রিটিশ আমলে কে কে দান করেছে, ব্রিটিশরা দান করেছে, এটা শুনলেও আমি মানে যখন পডকাস্টটা হয়েছে অফ দ্য ক্যামেরা আমরা যখন আলোচনা করছিলাম, তখন প্রদীপ্ত বলছিল যে আরো অনেক বিষয়। হ্যাঁ, যিনি আমাদের আজকে গেস্ট তিনি হচ্ছে অ্যাস্ট্রোলজার প্রদীপ্ত চক্রবর্তী। তিনি 8 নম্বর জেনারেশন এই মন্দিরের পূজারী হিসেবে রয়েছেন এবং সেবক হিসেবেও রয়েছেন। মানে ভাবতে পারবেন এই মন্দিরের বৈশিষ্ট্যটা। সব রকম মানুষ, সব রকম ধর্ম নির্বিশেষে মানুষ আসেন এখানে পুজো দিয়ে যান, মঙ্গলবার এবং শনিবার। সব কিছুই ডেসক্রিপশনে আমি লাইভ মানে সেখানকার যে লিঙ্ক মানে যে ক্লিক করবেন ম্যাপে, সঙ্গে সঙ্গে আপনি চলে যেতে পারবেন, সে ধরনের সব কিছু দেওয়া আছে। আর অনেক রকম কথা, তিনি একজন কেপি অ্যাস্ট্রোলজার, কিন্তু তার সাথে সাথে তিনি তান্ত্রিক একজন। সব রকম সমস্যা সমাধান করা। আমার কথা শেষ হবে, নাম্বার বাদিকে নিচে দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন। এবং তিনি যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, মানে কে কে পডকাস্টে কন্ট্যাক্ট করেছেন, কারণ সারা বাঙালির কাছে তো সুন্দর সুন্দর ঘটনা, ঘটনা বলবো না, বাস্তব এই মন্দিরের মতনই আপনাদের কাছে যদি থাকে,
আপনারা যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু কথা দিতে, তার জন্য অলওয়েজ ওয়েলকাম কেকে পডকাস্টে এসে কিছু কথা বলে যাবেন, বা ধরুন কোনো রকম স্পিরিচুয়াল হেল্প, কোনো রকম প্রমোশনাল কাজ আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই নাম্বারের দ্বারা, আর ডাইরেক্ট ওনার কাছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে, থ্যাংক ইউ। নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার তোমাকে কেকে তোমাকেও। পডকাস্ট তরফ থেকে। আহ, তুমি একটা বিশিষ্ট জায়গা থেকে আসছো, আমি অলরেডি ইন্ট্রোতে বলে দিয়েছি। আর একটু দর্শককে যদি তুমি তোমার মতো করে একটু রাখো তাহলে ভালো হয়। আমি আমার মতো করে বলতে গেলে যে বলি, আমি ওলাইচন্ডী মন্দির সেবাই, সেটা তো তুমি বলেই দিয়েছো আগে। একদম। তো ওলাইচন্ডী, এই ওলাইচন্ডী, মা চণ্ডী শুনবে ওলাইচন্ডী কথাটা কেন, ঠিক আছে? প্রথম কথা জানবে, মা চণ্ডী হচ্ছে ট্রাইবালসদের দেবী। যখন মড়ক লাগতো, যখন ওই মন্বন্তর লাগতো, যখন তার মানে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল, হুম হুম তখন মা চণ্ডীকে প্রতিষ্ঠা করে পুজো করা হতো। তাতে হচ্ছে রোগ সারতো। মা চণ্ডীকে বলা হয় আরোগ্যের দেবী। মা চণ্ডী রোগ সারান। তো আমাদের মন্দিরেও এরকম যখন প্রতিষ্ঠা হয়, প্রথমে বাবা পঞ্চানন ছিলেন, শুধু বাবা পঞ্চানন ছিলেন। তারপরে মা চণ্ডী স্বপ্নাদেশ দেন আমাদের পূর্বপুরুষকে। ওই স্বপ্নাদেশে মা চণ্ডীর শিলামূর্তি একটি ঝিল থেকে তুলে এনে প্রতিষ্ঠা করা হয়। অনেকে আমাকে কোশ্চেন করেন মন্দিরে এসে যে মা চণ্ডী নিচে কেন? মন্দিরে গেলে দেখতে পারবেন মা চণ্ডী নিচে, তারপরে ওপরে মা ষষ্ঠী, মা শেতলা, মা মনসা, ধারে বাবা পঞ্চানন। আর মা চণ্ডীর পেছনে হচ্ছে জরাসুর বাবা। তো তারপরে আমি আসছি কেন মা ষষ্ঠী, মা শেতলা, মা মনসা। মা চণ্ডীর শিলামূর্তি ওইখানে আছে, রাখা আছে। তো এবারে প্রতিষ্ঠা হয়, মা চণ্ডী প্রতিষ্ঠা হয়, বাবা পঞ্চানন আছেন, মা চণ্ডী আছেন। তারপরে ডম্পিং নামে এক সাহেবের বউকে স্বপ্নাদেশ দেন মা চণ্ডী, যে মা ষষ্ঠী, মা শেতলা, মা মনসাকে প্রতিষ্ঠা করা। তখন উনি মন্দিরে আসেন, ঠিক আছে? তোমাদের এই যে এই হ্যাঁ, মন্দিরে এই মন্দিরেই মন্দিরে আসেন। এসে উনি হচ্ছে বলেন আমাদের পূর্বপুরুষকে, তখন উনি বলেন ঠিক আছে। সেদিনকে রাত্রিবেলা আমাদের পূর্বপুরুষ আবার সেই স্বপ্নাদেশ পান। তারপরে মা ষষ্ঠী, মা শেতলা, মা মনসাকে অষ্টধাতুর মূর্তি ডম্পিং সাহেব বানিয়ে দেন, বানিয়ে ওখানে প্রতিষ্ঠা করা হয়। এটা ছোট্ট করে আমি বললাম তুমি কত তোমাকে। নম্বর জেনারেশন? আমি আমি তোমাকে বলবো, নাম বলবো: দুর্গারাম, রামজীবন, নীলমণি, গোপীনাথ, প্রবোধ, প্রণব, প্রদ্যুম্ন, আমার বাবা, আমি প্রদীপ্ত। 8 নম্বর। সবাই তোমরা পুরোহিত ছিলে? হুম, সবাই আমরা, এটা আমাদের বংশানুক্রমে মন্দির। ওকে। তো আমরাই সেবা দিই মাকে। তুমি সকালবেলা যদি যাও, হুম। ঠিক আছে, তুমি দেখবে আমি ধুতি পরে, ঠিক আছে, মন্দির মুছছি, ঠিক আছে, মন্দিরে হচ্ছে বাসন মাজছি। এই কাজগুলো আমি, বাবা করতেন, বাবার একটু বয়স হয়েছে তার জন্য এখন আমি করি। সকালবেলা 8টা 8টার সময় গেলে তুমি আমাকে দেখতে পাবে, আমি যদি বাইরে না যাই কোথাও, তুমি আমাকেই দেখতে পাবে। কারণ সকালবেলা তার মানে অনেক ভক্তরা আসেন, কেউ কেউ চাল পোড়া নিতে, হুম ঠিক আছে? আমাদের মায়ের পুজো হওয়ার আগে আমরা এই জিনিসগুলো দিই। সকাল 8টা থেকে 9টার মধ্যে আসেন তারা। অনেকে চাল পোড়া নিতে, অনেকে আমরা বলি কুকুরে কামড়ানো ওষুধ খেতে আসেন, ঠিক আছে? এবার তোমাকে বলি, কুকুরে কামড়ানো ওষুধ খেলে কি ইঞ্জেকশন নিতে হয় না? হুম। নিতে হবেই। অনেকে হ্যাঁ। আমাকে বলেন, আমি বলি ইঞ্জেকশনটা নিয়ে নেবেন। কারণ হচ্ছে কি, কুকুরে কামড়ানোর ওষুধটা কেন দিই আমরা? যে কুকুরটা যে কামড়েছে, ঠিক আছে? তো তারা আগে ভাবতো যে কোনো না কোনো আমি ভুল কাজ করেছি বা ভুল কর্মফলের জন্য কুকুরটা আমাকে কামড়েছে, ঠিক আছে? যাতে পরবর্তীকালে ওই ঘটনাটা না ঘটে তার জন্য ওই জিনিসটা দেওয়া হয়, হুম। ঠিক আছে? অনেকে আমাকে বলেন এসে যে সরি না, কুকুরে কামড়ানোর ওষুধ খেলে কি ইঞ্জেকশন দিতে হবে না? না, দিতে হবে। কারণটা হচ্ছে এটা। ওকে। কারণটা প্রত্যেক কটা আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে প্রত্যেক কটা জিনিসের পেছনে এক একটা ব্যাখ্যা আছে। হয়তো আমরা সবটা জানি না, না। ঠিক আছে? হয়তো আমরা আর সবটা জানি সম্ভবও না, না। সম্ভবও না। তুমি জানো মন্দিরের ঘন্টা, ঠিক আছে? মন্দিরের ঘন্টা যেই বাজে, ঢং করে বাজে, তুমি ঠিক করে যদি দেখো মন্দিরের ঘন্টাটা আস্তে 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 হতে হতে 7 সেকেন্ড বাজে, 7 সেকেন্ডস, 7 সেকেন্ড বাজে। মন্দিরে ঢোকার সময় ঘন্টা থাকে। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে।
লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। প্রথম ঘন্টাটা বাজিয়ে আমরা মন্দিরে ঢুকি, কারণ কি জানো, ওই যে যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়, ওই ফ্রিকোয়েন্সিটা তোমার কানের সামনে দেখবে ঢং করে ঘন্টাটা বাজে, তুমি কিছুক্ষণ কিছু ভাবতে পারবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাথা। ঠিক আছে, ব্যাপারটা ওই যে ব্ল্যাঙ্ক পজিশনটা তৈরি হলো না, তখনই তোমার সাথে যাতে মনটা একাগ্র হলো, তোমার সাথে ভগবানের কানেকশনটা তৈরি হয়। উপবাস মানে কিন্তু না খেয়ে থাকা নয়, উপবাস মানে না খেয়ে থাকা নয়। তার মানে আমি মা চণ্ডীর জন্য উপবাস করছি, উপবাস মানে হচ্ছে আমি মা চণ্ডীর প্রতি একাগ্র। এই যে আমি খাচ্ছি না, ঠিক আছে, এই যে আমি খাচ্ছি না, আমার খিদে পাচ্ছে, ঠিক আছে, আমি তো খাবারের দিয়ে কনসেন্ট্রেট, না খাবো না, খাবো না, খাবো না, কষ্ট এটা হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে কি? কষ্ট থেকে বেশি আমার কনসেন্ট্রেশনটা পাচ্ছে, না খাবো না, খাবারটা আমি খাবো না, এটাও কিন্তু এক ধরনের কনসেন্ট্রেশন পাচ্ছে আমার। ঠিক। ঠিক আছে, বুঝতে পেরেছো আমি ব্যাপারটা? বুঝতে পেরেছি। হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে প্রত্যেক কটা জিনিসের। এই যে ফাস্টিং, এখন খুব উঠেছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, হ্যাঁ। রোগ হওয়ার জন্য করছে লোকে। ঠিক আছে, ফাস্টিং এ আমাদের ডিটক্স হয় বডি, মারাত্মক পরিমাণ ডিটক্স হয় বডি। ঠিক আছে, এগুলো আমাদের শাস্ত্রে যে জিনিসগুলো বলা আছে, প্রত্যেক কটা জিনিসই সাইন্টিফিক। সেটাকে হয় আমরা সাইন্টিফিকভাবে গ্রহণ করিনি, বা সাইন্টিফিকভাবে আমরা করছি না এখন। না, ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ এই তুমি যে টার্মটা ইউজ করলে ডিটক্স, হুম এই টার্মটা যতক্ষণ না মানুষ এটা বলতে না পারছে, এটা স্টাইলিশ ব্যাপার হুম যে আমি আমার ফাস্টিং করেছি, এই ফাস্টিং করেছি হুম কারণ হচ্ছে আমি ডিটক্স করছি বডিটাকে। হুম কিন্তু যদি ওরা বলে যে না আমি উপবাস করেছি কারণ আমার শরীরটা ভালো আছে, হ্যাঁ বোকা এলো। হ্যাঁ, কারণ দেখো মানে ব্রাহ্মণদের প্রথম কথা কি এটা এটা ভাবে এটা জানো, কিন্তু ফ্যাক্ট। আমি যখনই ইংলিশ ওয়ার্ড ইউজ করব, তখনই ওটা একটা একটা ফ্যাসিনেশন একটা জিনিস হয়ে যাবে। ফ্যাসিনেশনের জিনিস চলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে ব্রাহ্মণদের এখন লোকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখে, এই তো একজন যাচ্ছে, এর কারণও আছে ঠিক আছে। প্রদীপ, তো এর আর কারণ আছে। কেন বলো? দেখো একটা সময় ছিল, আমরা সবাই টিভি দেখি, আমরা হুম সবাই বই পড়েছি, আমরা কোনো না কোনো ভাবে আমাদের ইন্ডিয়ান সিনেমাও কিন্তু এর পর্যন্ত দায়ী। তুমি হুম যদি খেয়াল করো, ইন্ডিয়ান সিনেমাস দেখা যাচ্ছে যারা ব্রাহ্মণ হয় তারা বাজে বাজে কাজ করে, হুম এটা অনেকভাবে দেখিয়েছে। হুম তো একটা জেনারেশন দেখে নিয়েছে, বা আমরা একটা জেনারেশনে এখনো অনেকে দেখেছি যে ব্রাহ্মণদেরকে নানান টাইপের ভাবে মানুষকে ম্যানুপুলেট করতে। ম্যানিপুলেট করতো, তো এটা তো ঠিক লেখা আছে। নেই। না, ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ যে এটা করবে এটা তো লেখা নেই কোনো প্রথম জায়গায়। কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে ব্রাহ্মণদের কাজ কি। ঠিক আছে, এইটাই তো মানুষের হ্যাঁ, জানে না তো তারা। ওই কাজটা কি। ঠিক আছে, আমি আজকে বলবো না কেউ মন্দিরে আসলে হুম যে এই সোনা গয়নাটা দিয়ে যা তো তোর, হুম ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমি বলবো না। আমি সবাইকে একটা কথাই বলি, এই আমাবস্যাতেও আমাদের পুজো আছে 17 তারিখ, হুম ঠিক আছে, ভোগ দেওয়াও হয় মায়ের। তো আমি সবাইকে একটা কথা বলি, আপনাদের আমাদের মন্দিরে যারা মানত করেন, ঠিক আছে, তাদের মনস্কামনা কি করে মাকে জানান, এটা তার মানে আমাদের রিচুয়ালস আছে। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নিজের নাম গোত্রটা উপরে লিখতে হয়, আর নীল কালি দিয়ে তোমার সমস্যা যদি থাকে সমস্যাটা লিখবে, আর সমস্যাটা তুমি কি চাইছো মায়ের থেকে, ওইটা নীল কালি দিয়ে লিখবে, লিখে আমাদেরকে দেবে। আর তুমিও যদি কোনো সেখানে মানত করতে চাও, ঠিক আছে, কারণ ওখানে কেউ বলিদানের মানতও করে, ঠিক আছে, কেউ কিছু করলো, ওগুলো তো আমরা কিছু পড়েও দেখি না, আমরা ওটা মায়ের পায়ে রেখে দিই, ঠিক আছে, মায়ের পায়ে রেখে দিলাম। প্রচুর লোক আছে এরকম দিয়ে গেছে আমাকে, তার 2 দিন পরে এসে বলছে আমার হয়ে গেছে কাজটা, কাজটা আমার হয়ে গেছে দাদা। হ্যাঁ, আমি বললাম মা চণ্ডী করিয়েছে, মা চণ্ডীকে বলো, মা চণ্ডীকে বলো, কারণ মা চণ্ডীর দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আর প্রদীপ, তো একটা জিনিস আমি খুব দেখতে পাই, আহ, ওলা বিবিতলা হুম এবং ওলাই চণ্ডী, হুম এটা কি দুটো সেম জিনিস? দেখো, সেম নয়, ঠিক আছে। ওলা বিবি আমাদের মন্দির, মা ওলাইচন্ডীর মন্দির। মা ওলাইচন্ডীকে ওলা বিবি বলে হচ্ছে মুসলিমরা, কারণ হচ্ছে গিয়ে আগে হামকে বলা হতো ওলা ওটা, মুসলিমরাও ঠিক আছে। বিশ্বাস করে এই হ্যাঁ বিষয়টাকে? হ্যাঁ, তুমি, তো মুসলিমরা মন্দিরে যায়? হ্যাঁ, তুমি গৌতম বিশ্বাসের একটি বই আছে, হুম হ্যাঁ, নানা রূপে দেবী চণ্ডী, ঠিক আছে, বা আমি বইটার ফটো আমি তোমাকে পাঠিয়ে দেবো, ওটা তুমি অ্যাড করে দিতে পারো কোন বইটা। ওই বইটাতে দেখবে লেখা আছে, আমাদের মন্দিরে অনেক বছর আগেকার বই, বইটাতে লেখা আছে, উনি নিজের মতো ডেসক্রিপশন দিয়েছেন যা যা দেওয়ার, দিয়ে উনি নিজে স্বচক্ষে দেখেছেন যে একজন আমাদের ছাদের ওপর না বাস থেকে এখনো পয়সা ফেলে, ঠিক আছে, ছাদের ওপর আমাদের পয়সা পড়ে, ঠিক আছে, ওটা মাকে দিয়ে যায় বলে ওরা।
তো ওরকমই ব্রিজ থেকে দাঁড়িয়ে একজন মুসলিম মহিলা পয়সা দিচ্ছেন। ঠিক আছে? এটা আমার মুখের কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, ওই বইটাতে লেখা আছে। দেখে নিও একবার পারলে। আর একটা জিনিস আজকালকার আর যে ওই যেটা দেখতে পাচ্ছি। বলছিলাম যে ওই ওলা বিবি, হুম, হুম। ওলা ওটা বলা হতো। ঠিক আছে? তো মুসলিমরা ওই ওলা ওটা থেকেই মা চণ্ডীকে ওলা বিবি বলা স্টার্ট করে। ও! আমি এটাই জানতে চাইছিলাম যে হ্যাঁ, নামটা কিভাবে এটা তার জন্যই ওলা বিবি নামটা হয়েছে মায়ের। বুঝতে পেরেছো? এখনো আমাদের মন্দিরে প্রচুর নিম হলুদ, যাদের হচ্ছে হাম হলে নিম হলুদ হ্যাঁ, হ্যাঁ, প্রচুর হ্যাঁ, হ্যাঁ। আসে। মা শীতলা হ্যাঁ, হলেও আসে। হুম। আসে চৈত্র মাসে তো তার মানে শনি মঙ্গলবার মারাত্মক লাইন পড়ে যায়। তার মানে সে লাইন কন্ট্রোল করতে পারেন। তার মানে মোটামুটি ধরে নাও আমার বাড়ি থেকে শুরু করে ৪-৫ কিলোমিটার লাইন পড়ে যায়। আমরা কন্টিনিউ ৩ জন পুজো করি। আমি, বাবা, কাকা। ঠিক আছে? ধরে নাও সকাল ৫টা থেকে আমাদের মন্দির বন্ধ করতে তখন বিকেল ৪টে ৪:৩০ বেজে যায়। কারণ আমাদের দুপুরে শয়ন দিতেই হবে মাকে। একদমই। কিছু করার নেই। হ্যাঁ? আমাদের বেজে যায়। কারণ তারপরে মন্দির পরিষ্কার আছে, মায়ের সেবা আছে। হ্যাঁ? তো এইগুলো করতে সময় লাগে। তো চৈত্র মাসে শনি মঙ্গলবার যদি কোনোদিন যাও, দেখবে আমার বাড়ির সামনে মেলা বসে। মেলা হ্যাঁ, বসে? মেলা বসে। মেলা বসে। তার মানে সবাই হচ্ছে ফুটপাতে ওই পেতে বসে শনি মঙ্গলবার করে এসে। আবার তুলে নিয়ে চলে যায়, আবার পরের শনিবার বা মঙ্গলবার আসে। প্রদীপ্ত তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো হুম, যে তুমি বললে যে ওলা বিবিতলা না সরি ওলা বিবিতলা বলা হয় মুসলিমরা যারা আ বর্তমান সময় যেটা আমাদের দেখতে পাই, সেখানে দাঁড়িয়ে আগেকার যে সময় যখন তোমার বাবা ছিলেন, তোমার দাদু ছিলেন, হুম। তখন এই ভেদাভেদটা কি ছিল এত বেশি? কারণ এখন একটু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি চোখের মধ্যে। কোন ভেদাভেদটা বলো? এই যে ইসলাম ধর্ম অবলম্বী যারা আছেন, মানে বলতে গেলে মুসলিমরাই। হুম। মুসলিমরা মন্দিরে ঢুকতে পারবে না। এটা একটা অনেক রকম আমাদের নিষেধাজ্ঞা। মন্দিরে ওরকম কোনো বাধা নিষেধ নেই। আমাদের মন্দিরে ওরকম কোনো বাধা নিষেধ নেই। কোনো জাতি, ধর্ম, না, বর্ণ কোনো ইয়ে নেই। বাধা নিষেধ নেই। শুধু কৃপা করে কেউ হাফ প্যান্ট পরে আসবেন না। ঠিক আছে? ব্যাস। আর আর মেয়েদেরকে এমন এইভাবে কোনো ড্রেস পরবে না হ্যাঁ, যেটাতে অ্যালাও করা হ্যাঁ, যাবে না। আমি এটা ব্যাস। কেন বললাম কারণ অনেক জায়গায় আমরা দেখছি মন্দিরে তারা মিনি স্কার্ট আর ক্রপ টপ পরে অনেকে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। ওইগুলো পরে আসবেন না। হুম। ঠিক আছে? আপনারা নরমাল জামাকাপড় পরে আসুন। চুড়িদার সবাই। শাড়ি তো আছেই। হ্যাঁ, এত ভালো চুড়িদার, শাড়ি, ঠিক আছে? কেউ শাড়ি না পরতে পারলে কুর্তি পরে আসুক, কোনো অসুবিধা নেই। হুম, কিন্তু ওইসব ড্রেস পরে আসবেন না, কোনো অসুবিধা নেই। যে কেউ, যেকোনো ধর্মের লোক আসুক। আমার এরকম প্রচুর ক্লায়েন্ট আছেন, হ্যাঁ? যারা পাঞ্জাবি, তারা আমাকে দেখাতে আসেন, মাকে নমস্কার করে যান। তার মানে আমার তো দেখো, আমার অ্যাস্ট্রোলজি সূত্রে তো প্রচুর, আমার একটাই চেম্বার। হুম, আমি ১০ জায়গায় চেম্বার করি, সেটা হচ্ছে আমার বাড়িতেই। ঠিক আছে? আর আমার বাড়ির মধ্যেই তো মন্দির। ঠিক আছে? তো প্রচুর লোক আসেন আমার কাছে। শুধু যে হিন্দুরাই আসেন তা তো, সেটা তো কোনো কথা নয়। বাহ! এবার তোমার প্রফেশনে একটু ঢুকি। আচ্ছা, তুমি একজন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক। হুম। এটা কি মানে শিখেছো নাকি এটা তোমার বাবা, দাদু যারা ছিলেন তাদের দেখো, থেকেই তোমার নেওয়া? তন্ত্রের ব্যাপারটা হচ্ছে বাবা, দাদু এদের থেকে নেওয়া। হুম। আর আমি অ্যাস্ট্রোলজি যেটা করি কেপি। কেপি করো? হ্যাঁ, কেপি। ঠিক আছে? 95% অ্যাকুরেসি যেটাতে। 95% অ্যাকুরেসি দেখো ওরকম করে না, এটার পার্সেন্টেজ হয় না। ঠিক আছে? যে আমি 95% 100, শোনো আমরা ভুল হতে পারি। আমাদের প্রেডিকশন ভুল হতে পারে। মানুষ তো আমরা ভুল হুম, করতে পারি। হুম, কেপি ভুল করে না, আমি বলি। কেপি ভুল করে না। আমরা দেখতে ভুল করতে পারি। আমরা মিস করতে পারি জায়গাটা। হুম। ঠিক আছে? কেপি ভুল করে না। ঠিক আছে? যেমন 95% বলে আমি আমার সাবজেক্টকে ছোট করতে পারবো না। সাবজেক্টটার এত ডেপথ, মারাত্মক পরিমাণ ডেপথ। তার মানে বৈদিক আর কেপি, দেখো বৈদিক হচ্ছে মাদার। হুম, ঠিক আছে? তোমাকে জানতেই হবে। ঠিক আছে? আর কেপি কৃষ্ণমূর্তিজি নিজে ১ম এ বৈদিক প্র্যাকটিস করেছিলেন বহু বছর। তারপরে উনি কেপি করেছেন। ঠিক আছে? তো কেপি উনি কি করে, কেন কেপিটা করলেন? ঠিক আছে? এটা একটা গল্প কথিত আছে। কতটা সত্য প্রমাণ আমার কাছে নেই, তাও আমি গল্পটা তোমাকে বলছি। কৃষ্ণমূর্তিজি নাকি একদিন দেখলেন ওনার মুন 11th হাউসের ওপর দিয়ে পাস করছে। 11th হাউস হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের হাউস। বুঝতে পেরেছ? তো সেখানে হচ্ছে উনি গেলেন হচ্ছে ক্যাসিনোতে। হুম? উনি তো জানেন না কি করে খেলতে হয় বা এইসব কিছু, অত আইডিয়া নেই। টাকা লাগালেন, হেরে গেলেন। টাকা লাগালেন, হেরে গেলেন। বাড়ি আসলেন। বাড়ি এসে ভাবলেন যে কেন হলো জিনিসটা? যে হেরে গেলাম কেন? আমার তো 11th হাউসের ওপর দিয়ে যাচ্ছে। তখন উনি কি করলেন? এই সাবলট থিওরিটা উদ্ভাবন করলেন।
আবার বলছি, এই গল্পটা কিন্তু কতটা সত্যতা আমি জানি না, এটা কথিত আছে, লোকের মুখে মুখে শোনা, আমার টিচারদের মুখে আমার শোনা। তো ভালো কথা, তখন উনি সাবলট থিওরি ওপেন করলেন। এই সাবলট থিওরিতে, ঠিক আছে, কিছু কিছু সাবলট, তার মানে নক্ষত্র, তার মানে নক্ষত্রকে উনি ভাগ করলেন, ঠিক আছে। তো ওই নক্ষত্রকেও 9টা ভাগে যখন ভাগ করলেন, কিছু কিছু সাবলট 10-15 সেকেন্ডের অন্তরে চেঞ্জ হয়। ধরো দুটো বাচ্চা একই সময় জন্মেছে, একই হসপিটালে, আলাদা মা, কিন্তু একই সময় জন্মেছে, তো তাদের কি ভাগ্য এক হবে? এই না। যে আজকাল এত ফেসবুক ইনস্টাগ্রামে রিল আসছে যে আপনার মূলাঙ্ক 1, মূলাঙ্ক 2, মূলাঙ্ক 3 এরকম যাবে। আমিও সকালবেলা লাইভ করি ফেসবুকে যে আজকে আপনার মেষ রাশি এইটা হবে, বৃষ রাশি, এগুলো জেনারেল প্রেডিকশন, এগুলো জেনারেল প্রেডিকশন, ঠিক আছে। তোমার রেজাল্ট দেবে তোমার দশা, তোমার কোন দশা চলছে। তোমার বিশ্বরাশি হতে পারে, আমার বিশ্বরাশি হতে পারে, XYZ 5 জনের বিশ্বরাশি হতে পারে, সবার কিন্তু সেম যাবে না। তোমার হয়তো স্যাটার্নের দশা চলছে, আমার রাহুর দশা চলছে, কারোর হয়তো হচ্ছে জুপিটারের দশা চলছে। এবার ওই গ্রহগুলো যে ভাবের সাথে কানেক্ট করছে, তার স্টারলট সাবলট যে ভাবকে কানেক্ট করছে, সেইভাবে রেজাল্ট দেবে, সেইভাবে রেজাল্ট দেবে। এরকম করে যে তোমার বিশ্বরাশি তোমার এই হবে, হয় না কোনোদিন, অত সোজা নয় ব্যাপারগুলো। তাহলে তো ইউটিউব দেখে সবাই অ্যাস্ট্রোলজি শিখে যেত, আর ইউটিউব দেখেই প্রেডিকশন দেখে, এখানে এআই এআই, ঠিক আছে, এআই করছে, ঠিক আছে। তুমি চলবে পারবে? একটা মানুষের জায়গায় কোনোদিন এআই এই জিনিসটা করতে পারে? ওকে তো কিছু সূত্র দিয়ে দেবে, সেই সূত্র অনুযায়ী ও করে দেবে, তাই না? হুম। অ্যাস্ট্রোলজি হচ্ছে তোমার নিজস্ব অ্যাসপেক্ট তৈরি করতে হয়, প্রত্যেক কটা অ্যাস্ট্রোলজারের নিজস্ব অ্যাসপেক্ট থাকে, সেই অ্যাসপেক্ট দিয়ে কথা বলতে হয়। কেউ হয়তো, ধরো আমি তোমাকে বলছি আমি রেমেডি কিভাবে দিই, আমার রেমেডি দেওয়ার স্টাইলকে আমি বলছি, তোমার অন ক্যামেরাই বলছি, যে আমি ভাবি পাড়ার দুটো ছেলে, তুমি ধরো ভালো ছেলে, আমি খারাপ ছেলে, তোমার হাতে একজন আসলো, 1 কোটি টাকা দিল, একটা বন্দুক দিল, আর তোমাকে পাড়ার কাউন্সিলর করে দিল, আর আমি বাজে ছেলে, আমাকেও সেম জিনিসগুলো দিল। তুমি কি করবে পাড়ার? তুমি উন্নতি করার চেষ্টা করবে, যারা বদমাইশি করে, আমি বদমাইশি করলে আমাকে বন্দুক দিয়ে ভয় দেখে বদমাইশি করবি না। হুম। আর আমি কি করব, ভাই ছেলেও যদি ওই টাকাগুলো পাই, আমি তো পাড়া তছনছ করে দেবো, তছনছ করে দেবো। আমি অনেকের মুখে শুনেছি যে আপনার এই গ্রহটা বাজে আছে, এই গ্রহটা ভুল পজিশনে আছে, আপনি এই স্টোনটা পড়ুন তো। আমার রেমিডিয়াল স্টাইল এটা নয়। আমার রেমিডিয়াল স্টাইল, যে গ্রহটা তোমাকে পুশ করছে তাকে আরো পাওয়ার দাও, আর যে গ্রহটা প্রবলেম করছে তাকে শান্ত করো, তাকে শান্ত করো, তার দান করো। গ্রহের দান হয়, গ্রহের দান হয়। তোমার ছোট ছোট জিনিস, তোমাকে বলছি না 1 লাখ টাকার জিনিস দান করতে, হ্যাঁ তুমি 200-300 টাকা খরচা করতে পারবে না মাসে, আমি তোমাকে বলে দিলাম প্রত্যেক মাসে, ঠিক আছে, এই জিনিসটা আপনি দান করবেন। তুমি প্রত্যেক মাসে একবার করে কি ওই জিনিসটা দান করতে পারবে না? 200 টাকা 250 টাকা খরচা করতে পারবে না? তুমি 11টা মাস করে দেখো না, 11টা মাস করে দেখো না কি হচ্ছে। একটা জিনিস বলো তো, তোমরা এআইটাকে একটু ভয় পাও না? না। কারণ আমি যত অ্যাস্ট্রোলজার এসছেন বা অ্যাস্ট্রোলজারই বেশিরভাগ বলবো, হুম, ওরা কেপি হোক, বৈদিক হোক, নারী হোক, নারী আসেনি আমার হ্যাঁ নারী এসছেন একজন, সরি হুম। ভুল বললাম, সরি, নারী একজন, সবাই কিন্তু কোনো না কোনোভাবে এআইটাকে কোনো না কোনোভাবে টানছে। এআইটাকে টানতে হচ্ছে কারণ কি, তুমি যদি নিজেও প্রেডিকশন করে দেখো, এআইতে কোনোদিন প্রেডিকশন করো, হুম হুম। ঠিক আছে, অর্ধেকের বেশি মিলবে না, অর্ধেকের বেশি মিলবে না। তো তুমি এআইটাকে টেনে তুমি তোমার বীরত্ব প্রমাণ করার কি দরকার আছে, মানে যারা বীরত্ব, অ্যাস্ট্রোলজার আছেন? বীরত্ব প্রমাণ করার ব্যাপারটা না, প্রমাণ করা হচ্ছে, এখন অ্যাডভার্টাইজমেন্ট চলছে হুম যে হুম দুটো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম আর এআই কে জিজ্ঞাসা করলাম, হুম ঠিক আছে, একটা অ্যাস্ট্রোলজার ভুল বললো, একটা অ্যাস্ট্রোলজার ঠিক বললো, আর এআই তার সাথে মিললো, ঠিক আছে। হুম তো এটা হতে পারে না, এটা ক্লেম করা যায় না, ঠিক আছে, এটা ক্লেম করা যায় না। অ্যাস্ট্রোলজি ওইটা নয় যে তোমার ধরো লগ্ন থেকে 12টা ঘর, হুম হুম সান ধরো লগ্নে বসে আছে এই হবে, সান সেকেন্ড হাউসে বসে আছে এই হবে, সান থার্ড হাউসে, এরকম করে করে 12টা ঘর। হুম আর মুন ধরো লগ্নে বসে আছে এই হবে, মুন দ্বিতীয় বসে আছে, এরকম করে করে 12টা ঘর হুম হলো। হুম। তাহলে কি আমি 9টা গ্রহের 12টা করে ঘরে বসে থাকলে কি কি হয় এইটুকুনি বললি অ্যাস্ট্রোলজি শেষ তো? নিশ্চয়ই না।
এর তাহলে ভেতরে তো অনেক কিছু কোনটা করবো না সেটা তো করার থেকেও বড় কথা, তোমার সব থেকে বড় কথা আছে নক্ষত্র আছে, সাবলট মানে স্টারলট আছে, স্টারলট নক্ষত্র, সাবলট আছে, ঠিক আছে, বিটিআর আছে। তুমি স্টারলট বা যে সাবলটের কথা বলছো, এটা তো মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, কিন্তু তুমি যে সময় জন্মেছো হ্যাঁ, সেই সময়টা তো ফিক্স। সেটা যদি ধরো না কোনো কয়েক সেকেন্ডের ওটার জন্য বিটিআর করতে হবে। এবার ওইখান থেকে বিটিআরটা কি এটা? বার্থ টাইম রেক্টিফিকেশন, ঠিক আছে, বার্থ টাইম রেক্টিফিকেশন, ওটা তখনকার যখন আমি দেখতে বসছি তখনকার আরপি রুলিং প্ল্যানেট আমাকে বলে দেবে তোমার বার্থ টাইম ঠিক আছে কি ঠিক নেই। আরপি আমাকে বলে দেবে তোমার বার্থ টাইম ঠিক আছে কি ঠিক নেই। এটা বলে দেবে? হ্যাঁ। ধরো না আমার জন্ম, আমি ডেট টেট বলছি না, 2:10, হুম। আমি তোমায় বললাম 2:12। প্রথম কথা হলো 2:10, ঠিক আছে, 2:10 হতে পারে না। কারোর রকম স্পেসিফিক তুমি 2:10এই জন্মেছো, 2:10 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম হতে পারে, হুম 2:09 হুম 55 সেকেন্ড, 58 সেকেন্ড এরকম হতে পারে, হুম এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। ওর জন্য বিটিআর করতে হয়, বিটিআর করতে হয় যখনই আমার কাছে, ঠিক আছে, কোনো তার মানে খুব স্পেসিফিক কোশ্চেন নিয়ে কেউ আসে, দেখুন তোমার বিয়েটা কবে হবে, ঠিক আছে, তার মানে কবে হবে মানে তার মোটামুটি ইয়ারের মধ্যে মাস চাই যে আমার কোন মাসের মধ্যে হবে, ঠিক আছে। তখন আমি তাকে বলি ঠিক আছে আপনার ডিটেলসগুলো আমাকে দিয়ে যান, আর প্রিভিয়াস কিছু ইভেন্ট আমাকে দিয়ে যান। যেমন যেমন যদি সে স্কুল কবে পাশ করেছে, মাধ্যমিক বা উচ্চ উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক, কোন স্ট্রিম নিয়ে পড়েছে, হুম ঠিক আছে। এগুলো হয় মানে হ্যাঁ এরকম বলবো, আমি ধরো 2015-তে উচ্চ মাধ্যমিক পাস করেছি, হ্যাঁ তোমাকে ঠিক যদি আমি আছে, বলি তুমি তুমি দু হাজার বিটিআর বার করে পনেরোয় দেবে? করেছো, তুমি 2015 করেছো, হ্যাঁ। ঠিক আছে। হুম তোমার কিছু না কিছু ইনসিডেন্ট থাকবে, হয় কোনো সময় পড়ে গিয়ে পা কেটে যে মানে মেমোরেবল ইনসিডেন্ট, এই ইনসিডেন্ট গুলো থাকলো, হুম ঠিক আছে। বা তোমার হয়তো কোনো মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে, হুম এই ডেটা তো মনে থাকবে নিশ্চয়ই, হুম হুম ঠিক আছে, হুম কারণ এই কেসটা এখন প্রচুর ঘুরছে, হুম ঠিক আছে। তো তুমি আমাকে ডেটগুলো বললে, আমি তখন ব্যাক ক্যালকুলেশন করে করে মেলালাম, মিলিয়ে ওই দশা, এইখানেও দশার খেলা, দশা অন্তদশা প্রত্যদশা সূক্ষ্ম দশা প্রাণ দশা, এত অবধি গেলাম, গিয়ে আমি দেখলাম যে হচ্ছে কিনা। এবার যখন হলো জিনিসটা, তখন আমি গেলাম ট্রানজিটে, ট্রানজিট দেখলাম কানেক্ট করছে কিনা। যখন দুটো কানেক্ট করে গেল, তখন আমি তোমার সময়টাকে আমাকেও ঘুরিয়ে 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 দেখতে হবে, খাটনির কাজ। এটা কিন্তু একদিনের না তো, এটা কাজ। একদিনের নয় তো, আমি তো মিনিমাম হচ্ছে 15 দিন সময় নিই, একদিনের কাজ নয় তো। আর তুমি এক্সাক্ট সেই টাইম ডেট সব বলে দেবে যদি ভুল হ্যাঁ থাকে আমার সার্টিফিকেটে? হ্যাঁ, ঠিক আছে। আর এটা কেপি অ্যাস্ট্রোলজিতে পড়ে? হ্যাঁ, বাট তাহলে টাইম তাহলে রেক্টিফিকেশন। বৈদিক যারা করছে তারা তো হুম জানে কেপি অ্যাস্ট্রোলজি এইভাবে কাজ করে, হুম। তারা রেগে যান কেন কেপি অ্যাস্ট্রোলজিদের উপর? এটা আমি তুমি জানো দেখেছি, তার মানে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি তুমি দেখেছি, হেসেছো তার মানে তুমি ঠিক জানো আছে, কেন এটা হয়। আমি জানি, হ্যাঁ ঠিক আছে, যে কেপির ওপর রেগে যান, ঠিক আছে, কারণ এখন কেপি না অনেক বেশি প্রমিনেন্ট, ঠিক আছে। বৈদিক অ্যাস্ট্রোলজি বিশাল ভাস্ট, বিশাল ভাস্ট, প্রচুর ভাস্ট। তার মানে কেপিকে না কৃষ্ণমূর্তিজি ওই পুরো জায়গাটাকে এক জায়গার মধ্যে আনার চেষ্টা করেছেন, আর উনি আনতেও পেরেছেন। হ্যাঁ, তুমি যে এই শুধু লগ্ন চার্ট দেখলে হবে না, তোমার বৈদিকে লগ্ন চার্ট দেখলে হবে না, তোমাকে ভাবছক দেখতে হবে। বৈদিকেও বলা আছে লগ্ন ছকের আগে ভাবছক আগে রেজাল্ট দেয়, তারপরে D1 থেকে D9, D12, D10, D8 এগুলো আছে, প্রত্যেক কটা কোশ্চেনের জন্য তোমাকে 3-4টে ছক মিলিয়ে তারপরে উত্তর দিতে হবে, অত সোজা নয়। বৈদিক আসলে কে বলেছে অ্যাকুরেট নয়, সবকিছু করে ঠিকঠাক করে দেখলে ওটাও অ্যাকুরেসি আছে মারাত্মক। কিন্তু দেখো, আজকালকার দিনে যারা পারছে না তারাই রেগে যাচ্ছে। সেটা তাদের পার্সোনাল বিষয়, সে বিষয়ে আমি না কোনো আমি কারণ কমেন্ট নাম করবো টাম না। আসছে না, কারণ হ্যাঁ আমি এখানে যখন আমি কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে পডকাস্ট করি প্রথম, তো তারপর অনেকে আমাকে ফোন করেছে যে এ ভুল বলছে, ও ভুল বলছে। তাহলে আমি বললাম যে যখন উনি বলছেন তা তোমরা কনফ্লিক্ট করো বা তোমরা বসে এটাকে নিয়ে বলো যে না কেপিতে এই ভুলগুলো আছে, তাই হুম, বলুক, বলুক। বলুক। কিন্তু তারা বলবে না। না না, সেটা তাহলে বলুক কেপিতে কি ভুলটা আছে, বা হ্যাঁ, আমরা কি ভুল বা তাদের প্র্যাকটিস কাছে মনে করছি। হচ্ছে সাবলট যে চেঞ্জ হচ্ছে, এই যে আমি তোমাকে বললাম না এই চেঞ্জগুলো, এমনি আমার প্রশ্নগুলো কিন্তু আমার নিজের না, কারণ দেখো আমি অ্যাস্ট্রোলজি জানি না, হুম, তোমাদের দিয়ে আমি জানছি। তারা বলছে সাবলট যদি চেঞ্জ হয় তো সব চেঞ্জ তো, সাবলট যদি বা চেঞ্জ এই হয়, স্টার লট গুলো চেঞ্জ হলে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টারলট তো বৈদিকেও আছে নক্ষত্র,
হ্যাঁ, মানে আমি দেখো আমি জানি না। আমি হ্যাঁ তোমায় বলছি জিনিসগুলো হ্যাঁ যদি চেঞ্জ হয় নক্ষত্র বা দিক বা এগুলো ওই একটু সাবলট যে কয়েক সেকেন্ড অন্তরে চেঞ্জ হয়, হ্যাঁ, তার জন্য আমি তোমাকে বললাম বিটিআর, বার্থ টাইম রেক্টিফিকেশন। ঠিক আছে, আর ধরো তুমি ধরো আমাকে দিলে হচ্ছে, তোমার ধরো সাপোজ 28 তারিখ জন্মে, 28শে জানুয়ারি জন্মদিন। হুম, ঠিক আছে, 28শে জানুয়ারি 1990, ধরো সাপোজ আমি ধরে নিলাম। ঠিক আছে, তুমি আমাকে বললে 27শে জানুয়ারি 1990। ঠিক আছে, টাইম দিয়ে দিলে, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি খুঁজেই পাচ্ছি না, হুম, পারছি না। দেখো অতটা করা সম্ভব নয়, আমিও তো মানুষ। হুম। ঠিক আছে, আমিও তো মানুষ, আমি তো ভগবান নই। ঠিক আছে, আমারও তো একটা পেশেন্স লেভেল আছে। ঠিক আছে, ওই পেশেন্স লেভেলের বাইরে গিয়ে তো করা সম্ভব নয় আমার পক্ষে। তখন আমি কি করব? তখন আমার পক্ষে কি করণীয়? বিটিআর করবে। বিটিআর করতে পারলাম না, আমি জানি না তো। হোরারি করব একটা। হোরারিটা হোরারি, কি এটা? হোরারি হচ্ছে, যেটা হচ্ছে বৈদিকে বলে প্রশ্ন জ্যোতিষ। তার মানে হচ্ছে আমি তোমার থেকে একটা কোশ্চেনেরই উত্তর দিতে পারবো, কিন্তু একদিনে একটা কোশ্চেনেরই উত্তর দেবো তোমার। তোমার বিয়ে কবে, আমার বিয়ে হবে কি হবে না, আমি বললাম ঠান্ডা মাথায়, ওই কথাটা ভাবতে ভাবতে পজিটিভ মাইন্ডে 1 1 to 249-এর মধ্যে একটা নাম্বার দিন আমাকে, যেটা প্রথম মাথায় আসবে। 1 to 249। কেন 1 to 249? আমাদের 249খানা সাবলট। ঠিক আছে, হুম, দিন, নাম্বারটা দিল, ওইটা নিয়ে আমি ফেললাম। প্রথম কথা, মুন আমাকে রিফ্লেক্ট করে দেবে, উনি ওই কোশ্চেনটা ভাবতে ভাবতেই আমাকে বলেছিল তো, নাম্বারটা দিয়েছিল তো। যখনই আমি ছকটা খুললাম, যদি মুনের কোনোভাবে সেভেন্থের সাথে কানেকশন থাকে, হুম, আমি বুঝবো হুম। যে না, ঠিক আছে। 7th হাউস মানে হচ্ছে আমাদের পার্টনারের হাউস, বিয়ের হাউস। মানে অস্ট্রেলিয়াতে বলা হয়, ইফ 7th কাস্পাল সাবলট সিগনিফাইজ 2 7 and 11, দেন ম্যারেজ প্রমিসড। ঠিক আছে, তো 7th হাউসের সাথে কানেকশন থাকলে তুমি বুঝতে পারবো না, ওনার কোশ্চেনের ভাইব্রেশনটা ম্যাচ করেছে নাম্বারের সাথে। ওকে। তো হোরারিয়ে তুমি চট করে আমাকে নাম্বার দিয়ে দিলে, আমি হ্যাঁ এটা এটা হবে বলে দিলাম না, সেটাও আমাকে দেখতে হবে। সেটাও আমাকে দেখতে হবে। আমার কাছে যেমন প্রত্যেক কটা ক্লায়েন্ট আসেন, আমি বলি যে আপনি ডেট অফ বার্থ টাইমিংটা বলুন। এবার ক্লায়েন্ট না, যখনই ডেট অফ বার্থ টাইমটা লিখি, উনি প্রবলেম বলা শুরু করতে যান, আমি বলি দাঁড়ান, আগে আপনি আমারটা শুনুন, আগে আপনি আমারটা শুনুন, আগে আমি দেখি আপনার কি কি হয়েছে, আমার সাথে আপনার মিলছে কি না, তারপরে আপনি বলবেন আপনার সমস্যা। কারণ দেখো, একটা ক্লায়েন্ট যখন আসছে, তাকে আমাকে সময় দিতেই হবে। ঠিক আছে, আমি 10 মিনিট দেখবো, তারপরে দেখবো না। ঠিক আছে, কারণ সবাই সমস্যা নিয়েই আসে। মিনিমাম একটা ক্লায়েন্টের পেছনে আধ ঘন্টা দেওয়াটা আমার মনে হয় বাঞ্ছনীয়। ঠিক একটা আছে, জিনিস তুমি বলো, তোমার কাছে পাথরটা কিভাবে তুমি দেখো? মানে পাথর কি দিতেই হবে এরকম একটা ব্যাপার, নাকি চলো দেখো লাস্টে একটা পুশ আমি আপের জন্য দিলাম? আমি তোমাকে একটা কথা বলি, একটা তো ছোট্ট গল্প বলছি, হ্যাঁ, হুম, গল্পটা ভালো করে বুঝবে। একদিন স্বয়ং নারায়ণ, স্বয়ং নারায়ণ গরুড়ে করে বসে মহাদেবের সাথে দেখা করতে আসেন। ঠিক আছে, তো মহাদেবের সাথে দেখা করতে যান, গরুরকে বলে বাইরে দাঁড়াতে। তো ওইখানে একটা চড়াই পাখি ঘুরছিল, বুঝতে পেরেছে, একটা চড়াই পাখি ঘুরছিল। তো গরুর চড়াই পাখিটাকে দেখছে, হ্যাঁ, চড়াই পাখিটা খুব সুন্দর নিজের মতো ঘুরছে, খেলছে। এর মধ্যে যমরাজ এসছেন। যমরাজ এসে খুব মন দিয়ে চড়াই পাখিটাকে দেখছেন, খুব মন দিয়ে দেখছেন। অনেকক্ষণ ধরে দেখে তারপর উনি ভেতরে চলে গেলেন। এবার গরুর ভাবছে যে যমরাজ এরকম করে দেখছিলেন, মনে হচ্ছে চড়াই পাখিরা প্রাণ নিয়ে যাবেন যাওয়ার সময়। গরুর তাড়াতাড়ি করে ওকে নিয়ে কয়েকশো কিলোমিটার দূর, কয়েক হাজার কিলোমিটার দূর একটা গুহায় রেখে এসছেন। এবার গরুরও চলে এসছেন। এবার আগে যমরাজ বেরোচ্ছেন। যমরাজ বলছে, "ওই পাখিটা কোথায়?" বলছে, আগে আপনি বলুন, আপনি পাখিটাকে ওরকম করে দেখছিলেন কেন? বলছে, পাখিটাকে আপনি ওরকম করে দেখছিলেন কেন? ঠিক আছে, যমরাজ বলছে যে আমি একটা কথাই দেখে ভাবছিলাম, যে এই একটা ছোট্ট পাখি এই আধ ঘন্টার মধ্যে বা কিছু সময় উনি বলেছিলেন, যে কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে
সাপের খাবার কি করে হতে পারে? গরু যে গুহাটায় রেখে এসেছিল না, মানে সাপ ছিল, সাপ খেয়ে নিয়েছে। বলছি আমি এটাই ভাবছিলাম, কয়েক হাজার কিলোমিটার দূর কি করে যাবে? তো গরুর যে স্বয়ং নারায়ণের বাহন, সে কারোর ভাগ্য চেঞ্জ করতে পারেনি। আমরা তো তুচ্ছ মানুষ, আমরা অ্যাস্ট্রোলজি করে ভাগ্য চেঞ্জ করে দেবো? অত সোজা? শোনো, ওপরওয়ালা পথ লিখে দিয়েছে। আমি বলি আমরা ঝাড়ুদার, আমরা বলি আমরা ঝাড়ুদার, আমি ঝাড়ুদার। পথ লিখে দিয়েছে, পথটা আমরা পরিষ্কার করতে পারি, পথ চেঞ্জ করে দিতে পারি না। সো স্টোনস, কবচ সবই হচ্ছে আমাদের প্রোটেকশন, আমাদের চেঞ্জার অফ মাই লাইফ না, যেটা পড়বো আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমাকে সাপোর্ট করবে, ঠেলবে। বৃষ্টিতে রেনকোট, বৃষ্টির থেকে বাঁচাবে। তারা যে বলে যে বান মারা নানান টাইপের ঘটনা আমাদেরকে বলে বা আমাদেরকে কি পডকাস্টে হয়েছে, তো তোমার কাছে কি এরকম কোনো ঘটনা আছে যে, বা তান্ত্রিক হিসাবে তোমার কাছে জানতে চাইছি যে বান মারা ব্যাপারটাকে তুমি কিভাবে রাখো? দেখো, বান মারা প্রথম কথা, পরে হচ্ছে ষটকর্মের মধ্যে। হুম হুম। তোমাকে বুঝতে হবে যে এই তন্ত্রশাস্ত্র কে বলেছেন। সদাশিব পার্বতীকে তন্ত্রশাস্ত্র বলেছেন। যে শাস্ত্র সদাশিব পার্বতীকে বলেছেন আর বিষ্ণু তাতে সম্মতি দিয়েছেন, হ্যাঁ, সেটা কি কোনোদিন হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে? না। তাহলে সদাশিব কেন এই ষটকর্মের কথা বললেন? কেন এই ষটকর্মের কথা বললেন? এটাও বুঝতে হবে। তন্ত্রশাস্ত্রে বলাই আছে তন ধাতু তন প্রত্যয় তনু বিস্তারে। যে শাস্ত্র আমার জীবনকে বিস্তারিত করে, যে শাস্ত্র পরম আনন্দের অনুভূতি দেয়, সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্র। আর তন্ত্রশাস্ত্রে বেদ সম্মত, সেটারও একটা উদাহরণ আছে। আছে দেবী নঞ্চ যথা দুর্গা ব্রহ্মণং যথা তথা সমস্ত শাস্ত্রানাম তন্ত্রশাস্ত্র মনোত্তমম সর্বকামপ্রদং পূর্ণং তন্ত্র বৈ বেদ সম্মতম। তন্ত্র বৈ বেদ সম্মতম। তাহলে বেদে কি ব্ল্যাক ম্যাজিকের কথা লেখা আছে? বলা আছে। তন্ত্রশাস্ত্রের এই বান মারার যে ব্যাপারটা, বান বশীকরণ, আমার যে পার্সোনাল মতামত, ঠিক আছে, আমি তোমাকে, বা আমার যে উপলব্ধি, আমি তোমাকে বলছি। ধরো এই উচ্চাটনের কথায় আসি, যে তোমার পাশের বাড়িতে একজন কেউ আছে, তুমি বলছো আমাকে এসে তাকে উচ্চারণ করে দিন তো। হ্যাঁ, পাশের বাড়িটা আমি দখলদারি করে নিই, ঠিক আছে, এটা একরকম। আরেক রকম, তুমি বাইরে ছিলে, তুমি বাইরে ছিলে, তোমার বাবার বাড়ি, বাবা দেখছে কেউ নেই, চারটে ঘর, তিনটে ঘর ভাড়া দিয়ে দিলাম, একটা উনি রয়েছেন। এবার তুমি এসছো, ঠিক আছে, তুমি একটা ঘর বলছো এবার একটু খালি করে দিন, আমি থাকবো, সে ছাড়ছে না। সেই ক্ষেত্রে যদি আমি উচ্চারণটা করি, কোনটা বৈধ কোনটা অবৈধ তুমি বলো? দুটো তো দুটো পার্সপেক্টিভ আলাদা তো। হ্যাঁ, ওটাই। এখন সবাই বলছে আমি খারাপ কাজ করি না, খারাপ কাজ করি না, খারাপ কাজ করেটাকে। তো তোমার হয়ে সে কাজটা করলো। আমি ধরো এই এই যে তোমার বাবা হচ্ছে হ্যাঁ। ভাড়াগুলো দিয়েছিল, আমি ভাড়াটাদেরকে উঠিয়ে দিলাম, হুম। ঠিক আছে, ভাড়াটাদেরকে উঠিয়ে দিলাম। আর তুমি, ঠিক আছে, তোমার জন্য আমি ভালো কাজ করলাম, কিন্তু হ্যাঁ, এই ভাড়াটার জন্য কিন্তু আমি খারাপ সেটাই কাজ বলতে করলাম। যাচ্ছি আমি। ঠিক আছে, ও যখন কারো কাছে দেখাতে যাবে বলবে আপনার উপর তো কাজ করে উঠিয়ে দিয়েছে, তখন ওর কাছে এটা ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, আর তোমার কাছে সেটা হোয়াইট ম্যাজিক। প্রথম কথা, হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলে কিছু এই টার্মগুলোই হয় না, এই টার্মগুলোই হয় না। না, ওয়েস্টার্ন কালচারে যদি দেখা যায় সেখানে একটা ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ, হোয়াইট ম্যাজিক আছে। কিন্তু আমাদের কিন্তু সনাতন আর ধর্মে। সেখানে একটা মজাদার ব্যাপারটা হচ্ছে ম্যাজিক কিন্তু একটাই। হুম ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যারা কালোরা কৃষ্ণাঙ্গরা করতেন তাই জন্য তাকে সেটা ব্ল্যাক ম্যাজিক। হুম। উইচ ক্রাফট যেটা বেশিরভাগ করতেন মানে হোয়াইট হ্যাঁ, পিপলসরা, ওটার তার জন্য সম্বন্ধে আমি হোয়াইট অতটা ম্যাজিক। ওয়াকিবহল নই। না, আমার এখানে একজন দাদা হ্যাঁ, বলে গেছেন এটা। ম্যাজিক আচ্ছা, আলাদা কিছু নেই, যারা করছে সেই হিসাবে ব্ল্যাক এবং হোয়াইট রেখেছে। হ্যাঁ। এবার দেখো ওই সেই ক্ষেত্রে সেই ওর সেমই জন্য আমি এটা। খারাপ করলাম, হুম তোমার জন্য আমি ভালো করলাম, ঠিক আছে, হুম। এই ব্যাপারটাই। এবার এই বানবশীকরণ চালানের যে ব্যাপারটা আছে, এখন সবাই বলছে, আমি অনেক জায়গায় দেখেছি যে চালান করে 3 ঘন্টায় বশীকরণ।
চালান করে 2 ঘন্টায় বশীকরণ। অত সহজ নয় ব্যাপারগুলো, হয় না। আমি আজকে ক্লেম করে দিলাম, আমি তোমাকে বলছি তুমি আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তুমি আমাকে তো বিশ্বাস করে পয়সাটা দিচ্ছ, ঠিক আছে? পয়সা ছাড়া তো কাজ করব না আমরা। না। পয়সা নিয়ে, আমাদের পারিশ্রমিক নিয়ে, জিনিসপত্রের দামগুলো নিয়েই তো কাজটা করব, তাই না? এবার তুমি বলো, হ্যাঁ, যে তুমি আমায় পয়সা দিচ্ছ, আমি তোমার থেকে ঠকিয়ে পয়সা নিচ্ছি। আমি কখন নিতে পারবো জানো? কোনো চেম্বার আছে আমার, ঠিক আছে? চেম্বার থেকে আমি হয়তো উঠে চলে আসলাম, হুম। এখন আর করবো না চেম্বার। কিন্তু আমি তো আমার বাড়িতে বসে মা চণ্ডীর কাছে বসে কাজ করছি, সেটাই। এটাই যে তুমি যে বাড়ির সামনে ঠিক করছো আছে? এটা কিন্তু বাড়ির মধ্যে, সামনেও না। বাড়ির মধ্যেই তোমার হ্যাঁ, চেম্বারটা। বাড়ির মধ্যেই আমার চেম্বার। তার মানে একতলাতে আমার মন্দির, তার পাশে একটা যে ঘরে ভোগ খাওয়ানো হয়, ওই ঘরের সাইডে আমার চেম্বার, ঠিক আছে? আর এইদিকে তো আমার বাড়ি, একসাথেই, একই একই জমিতে, একই জমিতে। যদি কোনো ঘটনা যদি তুমি রাখো তোমার এক্সপেরিয়েন্সে হ্যাঁ, এরকম আমার তন্ত্রের বিষয়ে। এক্সপিরিয়েন্সের ঘটনা আমি তোমাকে বলছি একটা, যে একজন একটি লোক নেভিতে কাজ করতেন, ঠিক আছে? উনি, মানে বেশ কয়েক বছর আগের ঘটনা, উনি মন্দিরে আসতেন, মানে মাস ছয়েক ধরে আমি দেখছি প্রত্যেক শনিবার উনি মন্দিরে আসেন। কারণ আমাদের মন্দিরে এরকম মান্যতা আছে, 28টা শনিবার বা 28টা মঙ্গলবার আসলে মনস্কামনা পূরণ হয়, ঠিক আছে? মায়ের মুখ দেখলে। তো উনি প্রত্যেক শনিবার বিকেলবেলা করে আসতেন। মানে উনার, জানি না আমি কি কারণে আসতেন, কিন্তু মাস 6-7 ধরে আসছিলেন। হট করে আবার খুব ভালো, লোকটার এত ভালো ব্যবহার, ঠিক আছে? তাই লোকটাকে ভুলতে পারিনি আমি। কথা বলতেন, এই স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করতেন, ঠিক আছে? তো ভালো কথা। এবার হট করে লোকটা একদিন আসা বন্ধ করে দেয় দেখি। আর আসছে না। আমি ভাবলাম ঠিক আছে, উনি কালিন্দে তখন শিফট হয়েছিলেন। মানে আমার বাড়ি থেকে কালিন্দী একটুখানি, ঠিক আছে? আমি ভাবলাম হয়তো অন্য কোথাও শিফট করে গেছেন, তার জন্য আসছেন না, এরকম হতে পারে। তো ভালো কথা। তারপরে একদিন, তারও ৩-৪ মাস পর উনি একজনকে দিয়ে খবর পাঠান যে একটু আমাকে আসার জন্য ওনার বাড়িতে। আমি বলি যে তখন মনে হয় চৈত্র মাস বা অক্ষয়িতা কিছু একটা ছিল। খুব চাপে ছিলাম। আমি ভাবলাম এখন বাড়িতে আমি যেতে পারবো না। ঠিক আছে? ওনাকে বলুন না ফোন করতে বা আসতে। ঠিক আছে? কি কারণ? কারণ বলছে না কিন্তু যে এসছে। হুম? আমি বললাম যে ঠিক আছে। তারপরে উনি একদিন আমাকে ফোন করেছেন যে আমি যাবো আজকে। হুম? বললাম আপনি, হ্যাঁ, আসুন না। ঠিক আছে? তো যথারীতি এসছেন। এসছেন দেখি আমি সেই, তার মানে চেহারাটা তার মানে সুগঠিত চেহারা ছিল। সুন্দর দেখতে। কি অবস্থা, গাল-ঠাল ঢুকে গেছে পুরো। গালটা ওনার ওয়াইফের দুজনেরই। বলছে যে আমার খুব খারাপ কন্ডিশন। আমি বললাম কেন, কি হয়েছে? কি হয়েছে? বলছে যে বাড়িতে থাকতে পারছি না। বাড়িতে থাকতে পারছি না। আমি বললাম ঠিক আছে, বসুন, আমার ঘটনাটা বলুন। বলছে যে বাড়িতে শিফট করেছে। শিফট করার পরে মোটামুটি মাস ৬ তো উনি আছেন। দেখছেন টুকটাক কারোর অনুভূতি উনি ফিল করতে পারছেন। এগুলো টুকটাক, টুকটাক জিনিস হচ্ছিল। হট করে একদিন উনার একটা ৩ ফুটের অ্যাকোরিয়াম ছিল। ঠিক আছে? মেরিন অ্যাকোরিয়াম। ঠিক আছে? খুব কস্টলি। হুম। ৩ ফুট। পুরো ভেঙে যায়। চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আর সামনে ছিল ওনার বাচ্চা ছেলেটা। বাচ্চা ছেলেটা তার মানে লেগে তার মানে যাচ্ছে তাই অবস্থা। যাচ্ছে তাই অবস্থা। কাঁচ-টাচ ঢুকে যায় এখান থেকে, এতটা স্টিচ, ঠিক আছে? মানে ও কি কোনোভাবে ধাক্কা মেরেছিল? না, উনি আমাকে সিসিটিভি ফুটেজও দেখিয়েছিল বাড়িতে, হ্যাঁ। বাড়িতে, হ্যাঁ, সিসিটিভি ফুটেজও দেখিয়েছিল। ঠিক আছে? হঠাৎ ব্লাস্ট? হঠাৎ ব্লাস্ট, দাম মানে করে ব্লাস্ট ছাড়া তো সম্ভব না জিনিসটা ইয়ে হতে। ব্লাস্ট হলো। মোটরে কোনো ভালো প্রবলেম বা কথা। এরকম কিছু? কিচ্ছু না। এর পরের ঘটনাগুলো শোনো, তাহলে তুমি আরো হুম। ক্লিয়ার হবে তোমার কাছে। যে ভালো কথা। উনি গেলেন। আমি বললাম ঠিক আছে, আপনি যান, আমি যাবো একদিন আপনার বাড়ি। তো তখন উনি বলছেন না আরো কিছু ঘটনা আছে।
আমি বললাম যে বলুন। বলছে বাড়িতে দুটো কুকুর আছে, একটা জার্মান শেপার্ড আর একটা ড্যাশ হাউন্ড। ড্যাশ হাউন্ড ছোট কুকুর আর জার্মান হুম হুম শেপার্ড হুম যাতে হুম বড় কুকুর। দেখছে ড্যাশ হাউন্ডটাকে একদিন, ঠিক আছে, এরকম করে লেজ ধরে কে দেয়ালে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখছে, লিটারেলি দেখছে, ওর সামনেই ওটা হয়েছে তাহলে। ওনার সামনে, ওই লোকটির সামনে। তারপরে ওনার যে জার্মান শেপার্ড ডগটা আছে, ওকে একদিন ক্যাই 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 করে চিৎকার করে উঠেছে, চিৎকার করে উঠেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে ওর পায়ে রড দিয়ে মেরে ভেঙে দিলে পা, হাড় যেমন ৩ টুকরো হয় ওরকম ৩ টুকরো হয়ে গেছে। জামা ষাবাটা সামনে বসেছিল, ক্যাঁই ক্যাঁই করে উঠেছে, নিয়ে গেছে, এই অবস্থা। বলছে যে এইসবের জন্য ভাবলাম তারাপীঠ একটু পুজো দিয়ে আসি, গাড়ি করে গিয়ে। উনি আর ওনার ওয়াইফ যাচ্ছিল, বাচ্চাটাকে ওনার মনে হয় শ্বশুর বাড়িতে রেখে যাচ্ছিল। গাড়ি ৩ পাল্টি, পায়ে রড বসেছে, এই সব অবস্থা হয়েছে এই ৬-৭ মাস ধরে, যখন উনি মন্দিরে আসা বন্ধ করেছেন। ৬-৭ মাস ধরে ঘটনাটা ঘটেছে। আমি বললাম যে আচ্ছা। তারপরে বলছে যে বাড়িতে এরকম টিকতে পারছি না, টিকতে পারছি না। আমি বললাম ঠিক আছে, আমি সবাইকেই বলি, ওই লেখাটার কথা তোমাকে বললাম, হুম সাদা কাগজে লাল কালি দিয়ে নামগোত্রটা, নীল কালি দিয়ে সমস্যাটা লিখে আমাকে রেখে যান, ঠিক আছে। তারপরে দেখলাম, বাবাকেও বললাম যে একটু দেখো তো। হ্যাঁ, আমিও দেখলাম। তো বাবা আমাকে বললো যে ওনাকে জিজ্ঞাসা করো যে কেউ মারা গেছিল এই বাড়িতে, কেউ মারা গেছিল এই বাড়িতে অপঘাতে। উনি আরেকদিন আসলেন। আমি বললাম আপনি যার থেকে বাড়িটা কিনেছেন, রেডিমেড বাড়ি ছিল, উনি কম পয়সায় পেয়ে কিনে নিয়েছিল, যে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করুন তোমার কেউ মারা গেছিল কিনা। ফোন করে জিজ্ঞাসা করছে, বলছে এখানে কেউ মারা গেছিল। বলছে আপনি কি করে জানলেন? স্পিকারে ফোন, উল্টো দিক থেকে বলছে আপনি কি করে জানলেন? নতুন এসছে ওরা, বেশি দিনও হয়নি। তারপরে জানতে পারলাম একটা, তার মানে মেয়ে লেবার এর বাচ্চা, মহিলা লেবারের বাচ্চা, মানে খেলতে খেলতে, মানে মহিলাটি নিয়ে আসতো বাচ্চাটাকে, ঠিক আছে, কাজে খেলতে খেলতে কারেন্টে পা দিয়ে মারা গেছিল ওখানে। এবার গরিব মানুষ ছিল, সে হচ্ছে পয়সা করে দিয়ে চুপ টুপ করিয়ে দিয়েছে, করিয়ে দিয়ে যথারীতি ধামাচাপা পড়ে গেছে ব্যাপারটা। ওদেরকেও টাকা করে দিয়ে দিয়েছে, ওরাও গরিব মানুষ, কি করবে, কেস কাবাডি তো করে এটা জিততে পারবে অ্যাক্সিডেন্টও না। বলতে গেলে এটাকে। অ্যাক্সিডেন্টও, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে। তার মধ্যে আরেকটা কাজ হয়েছে, ওনারা আমার আগে আরেকজনের কাছে গেছিলেন, উনি এসে কি করেছে, বাস্তুটা বন্দনা করে দিয়েছে, ওকে বার না করে। ওকে মুক্তি না দিয়ে ওকে ওখানে ভেতরেই ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওটা একটা রাগ আছেই। ওটা এটা তো রাগ আছেই, ওটা তো একটা রাগ আছেই। বাস্তুটা বন্দনা করেছেন, ঠিক আছে, ভালো কথা, সেটা তো ক্লিয়ার করে, ক্লিনজিং করে তো আপনি বাস্তুটা বন্দনা করবেন, ঠিক আছে। আমি আজকে এখানে একটা সিমেন্টের ঘেরা দিচ্ছি, হুম মাঝখানটা যাতে ভালো থাকে, আমার ওখানে হুম ময়লা আছে, ময়লাটাকে পরিষ্কারই করলাম না আমি, ওর মধ্যেই সিমেন্টের ঘেরা দিয়ে দিলাম। লাভের লাভ কি হবে? আমি বললাম দেখুন, বলছে আমরা দাদা বাড়ি থেকে বেরোতে পারছি না, দরজা টেনে বন্ধ করে দিচ্ছে, তার মানে মারাত্মক অত্যাচার হচ্ছে। আমি বললাম দেখুন, একটা আমি বাবা আর আমি মিলে একটা আমি বললাম জল দিচ্ছি, ঠিক আছে, জলটা বানাতেও আমাদের যোগ্যটো করতে লেগেছিল, আমাদের সময় লেগেছিল, ঠিক আছে, 10 দিন মতো দিচ্ছি, 1 সপ্তাহ জলটা ছেটাবেন, ঠিক আছে। আমি যদি গিয়ে বলি যে জলটা আমাকে দিয়ে দিন, দেবেন না, আমার মুখের ওপর ছিটিয়ে দেবেন, ঠিক আছে। উনি 1 সপ্তাহ ছেটালেন, তার মধ্যেও অনেক বাধা পেয়েছেন। কুকুর এসে বাড়ির সামনে চেঁচাচ্ছে, রাস্তার কুকুর এসে, ঠিক আছে। জলটা তার মানে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। 1 সপ্তাহ ছেটালেন, ছিটিয়ে ওনারা সবাই তারপরে বাড়ি থেকে বেরোতে পারলেন। বিশেষ করে ওনার ছেলেকে বেরোতে দিচ্ছিল না, বাচ্চা ছেলেটাকে। তারপরে ওনারা বেরিয়ে গেলেন।
মানে বাড়িটা ছেড়ে দিয়েছেন বাড়িটা উনি। কিছু করার উপায় ছিল না, বাস্তুটা যদি বন্দনা না করতো হুম। তাহলে করার উপায় ছিল, ঠিক আছে, বাস্তুটা বন্দনা করে চলে গেছেন। এবার তার মধ্যে এনাদের এত বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, তার মধ্যে আমি যদি কিছু করতে যাই, ঠিক আছে, তখন কিন্তু ওনাদের ওপরই এফেক্টটা পড়বে। হুম, হুম, হুম। ঠিক আছে, আমি তো করে চলে আসবো, আমাকে তো কিছু টাচও করতে পারবে না। না। ঠিক আছে, তারপরে ওনারা এসে মায়ের দীক্ষা নেন। ঠিক আছে, তারপরে মায়ের রক্ষা কবচ আমরা করে দিই, ওইগুলো পরে আছেন, এখনো কন্ট্যাক্ট আছে, আসেন। হ্যাঁ, বার্ষিক উৎসবে তো আসেনি আমাদের অক্ষয় তৃতীয়ার দিনকে। হ্যাঁ, এখন যথেষ্ট ভালো আছেন। তুমি এই কথার মাঝখানে এই যখন এই ঘটনাটা তুমি বললে বাস্তুর ব্যাপারে, মাঝখানে তুমি একটা কবজের ব্যাপার বললে হুম এবং অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করছিলাম এই তাবিজ কবজ বা হুম এই পাথর জিনিসটার একটা ভালো বিজনেস হচ্ছে বর্তমানে। তুমি হচ্ছে এর তো। তুমি যেটা বলেছো অল্প বলেছিলে, তুমি যদি তোমার মতো করে এর ব্যাখ্যাটা রাখো তাহলে। দেখো, পাথর দিলে প্রথম কথা হচ্ছে তোমাকে তার সার্টিফিকেট করো, হুম, তার ক্ল্যারিটি বলো, একটা তোমার জায়গা থাকবে। হুম, কিন্তু কবজ দিলে তো ওই জায়গাটাই থাকবে না। কবজের ক্ল্যারিফিকেশন তুমি কোথা দিয়ে পাবে? কবজের ক্ল্যারিফিকেশন তুমি কবজে কি সার্টিফিকেট হয় নাকি? না, তাহলে কবজের ক্ল্যারিফিকেশন তুমি কোথা দিয়ে পাবে? পাবে না। এখন কবজ 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 বলে মার্কেটে বেশ রব উঠেছে। ঠিক আছে, প্রথম কথা আমি আমার ক্লায়েন্টদেরকে বলি, হুম, অনেকে বলে ধরো একটা স্টোন লিখেছি, ঠিক আছে, হ্যাঁ, স্টোনের কি দাম আছে? ধরো আমি বললাম যে সামথিং 500 টাকা, সাপোজ বলছি আমি 500 টাকা। না, আমার তো বাজেট হতো না। আমি বলি তাহলে মূল পড়ুন, মূল পড়ুন। হুম, ঠিক আছে, যখন পয়সা হবে, স্টোন ওয়ান্স ইন লাইফ টাইম কিনবেন, ভালো কিনবেন। যে স্টোন কাজ করবে না ওই স্টোন কিনবেন না। প্রথম কথা, এখন স্টোনের নামে এই যে ব্যাংকক যে পোকরাজগুলো বিক্রি হয়, হুম। ঠিক আছে, এটা তো ম্যাক্সিমাম সিনথেটিক। হ্যাঁ, শিওর। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আচ্ছা, সিনথেটিক। এসছে তোমার কাছে কিছু কেস এরকম ঠিক যেরকম আছে, নকল দিয়েছে? তুমি তো দেখে বলেই দেবে যে সেটা কি আছে। দেখো, দেখে ওরকম করে বলা যায় না। বলা যায় না, না? ঠিক আছে, ওরকম করে তুমি দেখে বলা যায় না, তোমাকে তার জন্য জেমোলজি কোর্স করতে হবে প্রথম। সেকেন্ড কথা, টেস্টিং ল্যাবে গিয়ে দেখতে হবে। এতটা ভালো বানায়? হুম, এতটা ভালো বানায়। আমি তোমাকে যদি স্যাম্পেল আনতাম দেখাতাম, আমার কাছে ছিল, ঠিক আছে, পলা, ঠিক আছে, দেখে মনে হবে যে আসল পলার থেকে ওই পলাটা আগে নি, ওই পলাটা আগে দৌড়ে গিয়ে নেবো আমি। হ্যাঁ, এরকম ব্যাপার আছে তো। ব্যাপারগুলো হচ্ছে ঠিক জায়গা থেকে নিন, সার্টিফিকেট দেখুন, ঠিক আছে, সার্টিফিকেট দেখে নিন। তো স্টোন নিন, স্টোন তো আপনাকে পুশ করবেই। আর কবজের ব্যাপারে আসি। কবজ হচ্ছে, আমি মনে করি, আমার পার্সোনাল ধারণা, কবজ গ্রহকে শান্ত করার জন্য। কবজ গ্রহকে শান্ত করার জন্য। কারণ হচ্ছে গিয়ে ব্যাপারটা এই যে মাঙ্গলিক দোষ খণ্ডন, কালসর্প দোষ খণ্ডন, বা কালসর্পকে দোষ বলা উচিতই না। ঠিক আছে, বড় বড় লোকের কালসর্প দোষ ছিল, যোগ বলা উচিত, যোগ বলা উচিত। সচিন তেন্ডুলকরের কালসর্পদোষ। অমিতাভ যোগ ছিল। বচ্চনের ছিল, অমিতাভ বচ্চন ছিল। অমিতাভ বচ্চনের ছিল। ঠিক আছে, বহুত বড় বড় লোকের ছিল, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা এইগুলোতে, মাঙ্গলিক থাকলেও তো অসুবিধা নেই। মাঙ্গলিক থাকলে অসুবিধা নেই তো কি আমি তোমার কি তোমাকে মনে হয় যে বলছি। এটা এটা কাটানো যায় জীবন থেকে, যেটা যে দেখো, কাটানোর যে ইয়ে করে লোকেরা? কাটানো, কাটানো টার্মটা আমিও ইউজ করি, ঠিক আছে, কিন্তু কাটানো বলে কিছু হয় না। ঠিক আছে, কারণ লোক এখন এই কাটানো টার্মটার সাথে খুব ওয়াকিবহল। হুম, ঠিক আছে, আর জন্য লোকদের বোঝার জন্য আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক আছে, যে মাঙ্গলিক দোষ কাটিয়ে দিচ্ছি। তুমি ভাবো যে তোমার সপ্তমে বা অষ্টমে মঙ্গল, ঠিক আছে, একদম ঘোরতর মাঙ্গলিক, কুম্ভিক মাঙ্গলিক, ভালো কথা, তোমার আমি কাটিয়ে দিলাম, ওই জায়গা থেকে মঙ্গলটা সরে যাবে? সরবে না। এবার ধরো আরেকটা কথা, তুমি মাঙ্গলিক নও, বা আমি মাঙ্গলিক নই, আমার মঙ্গলের দশা চলছে কোনোভাবে, মঙ্গল এক একটা ঘরে হচ্ছে 45 দিন করে থাকে, কোনোভাবে গিয়ে তোমার 45 দিন পর পর ঘুরে ঘুরে 4th হাউসে বা 7th হাউসে বা 8th হাউসে বসলো, তাহলে তখন ওই 45 দিন তোমাকে মাঙ্গলিকের মতো রেজাল্ট দেবে? দেবে তো, যেহেতু ওই পজিশনে বসে আছে তোমার। তো এই মাঙ্গলিক দোষ, যে মাঙ্গলিক দোষ বা যোগ যেটাই বলো না কেন আছে, এটার এটার তোমাকে বিচার করতে হবে আগে।
বিচার করতে হবে যে ওটার সাথে কোনো শুভ গ্রহ বসে আছে কিনা, শুভ গ্রহ তো দৃষ্টি দিচ্ছে কিনা, দৃষ্টি দিচ্ছে কিনা, এগুলো করে তারপরে আসছে কাটাবো কি কাটাবো না, কবচ বানাবো কি কবচ বানাবো না। বুঝতে পেরেছো একদম। ব্যাপারটা? তো প্রদীপ, তো আমরা একেবারে শেষের দিকে আছি। কিছুক্ষণ আগে একটা বাস্তুর নিয়ে তুমি একটা ঘটনা বললে, যেটা তুমি করেছো। আমরা কি এরকমই কোনো রকম একটা ভৌতিক ঘটনা লাস্টে গিয়ে শেষ করার জন্য যদি তুমি রাখো, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ভৌতিক ঘটনা ছোট্ট করে আমি বলছি যে আমার একটি ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, একটি মেয়ে, ঠিক আছে? মেয়েটি বলছে যে আমার দিদি, তার মানে ওরা বিহারে থাকে, তো এখানে তো ভাড়া থাকে। বলছে আমার দিদি এসছে, ঠিকই ছিল, হুট করে রাত্রিবেলা শুনছি বাথরুমে কার সাথে একটা কথা বলছে, বাথরুমে কার সাথে একটা কথা বলছে। আমি বললাম যে আচ্ছা, ভালো কথা, কথা বলছে। তো তারপরে বলছি এরকম 4-5 দিন শুনেছি, আর মাঝে মাঝেই বলছে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। ফোনে কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। হুম। মানে ফোনে কারোর ফোন, সাথে কথা ফোন বাইরে, ওরা অনেকভাবে দেখেছে, ঠিক আছে? ফোন বাইরে, ঠিক আছে? আর নন বেঙ্গলের মধ্যে এইসব আছে প্রচুর, যে ফোন নিয়ে বাথরুম যাব না, বা হচ্ছে হ্যাঁ, ওরা হচ্ছে ঘরের মধ্যেও হচ্ছে বাথরুম রাখতে চায় না, এই ঠিক, নিয়ে ঠিক, দেখে তো সিনেমাও হয়েছে ঠিক। টয়লেট, ঠিক আছে? ওরা না, এইসব, না। যারা বিহারি হয় বা হুম, ঝাড়খণ্ড, ওরা ইউপি, এইসব, উত্তর মধ্যপ্রদেশ। ওরা এইসব করতে চায় না, করে না না, রেদার, না। ঠিক ঠিক। আছে? ভালো কথা, ঠিক আছে? আমি বললাম, আর মাঝে মাঝেই বলছে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, যখন বলছে অন্য স্বর মনে হচ্ছে। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসো, নিয়ে আসো। তো আবার একদিন, 2 দিন পরে মেয়েটা এসছে, বলছি কিছুতেই আনতে পারছি না, কিছুতেই আনতে পারছি না। তো আমি তখন আমার মায়ের জল দিলাম, বললাম যাও, এটা ওকে কোনোভাবে 1 ফোঁটা মুখে দিয়ে দেবে, দিয়ে ও একটুখানি নিস্তেজ হয়ে যাবে, নিয়ে আসবে। হয়েছে, নিয়ে এসছে। সে মন্দিরের সামনে এসে কিছুতেই ঢুকবে না, কিছুতেই ঢুকবে না, তোলপাড়, তোলপাড় হচ্ছে, তোলপাড় হচ্ছে। তারপরে নিয়ে আসলো মন্দিরের ভেতরে, তো ওখানেও তোলপাড় করছে, ঠিক আছে? আমি বললাম যে কি হয়েছে, কি হয়েছে, কি চাইটা কি, হ্যাঁ কি চাইটা কি? ওকে ওই ওদের দেশ থেকেই ধরেছে। হুম। মেয়েটার যখন পিরিয়ডস চলছিল, ঠিক আছে, তখন ও একটা, তার মানে রাস্তার ধারে গাছতলায় টয়লেট করতে বসেছিল, ওখান থেকেই ধরে ওর সাথে এসছে। বলছে আমি ওকে ছাড়বো না, আমি ওর সাথেই থাকবো, আমি ওর সাথেই থাকবো। তারপরে প্রথম কথা, এইসব আসলে আমি প্রথমেই বলি যে ক্লায়েন্টদেরকে, আমি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? যদি বলে হ্যাঁ দেখিয়েছি, তো হয়ে গেল, তারপরে আমার কাজ। আর যদি ডাক্তার না দেখিয়ে থাকে, ডাক্তার দেখিয়ে আসুন আগে, ঠিক আছে? তো আমি বললাম আমি একটা ছোট্ট একটা কবজ দিচ্ছি, এটা পড়াও আর ডাক্তারটা দেখিয়ে আসো, ঠিক আছে? ডাক্তারের কাছে গেছে, নর্মাল রিপোর্ট, সব নর্মাল। ওখানে কোনো অত্যাচার বা চিল্লামিল্লি না নেই। না 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 না, একটা কবজ দিয়েছি। বাড়িতে এসেই আবার শুরু করছে। প্রথমে আমি একটা ছোট কবজ দিই, বলি যদি এটা হয়ে যায় তো ভালো কথা, ঠিক আছে, নাহলে মা বগলার হোম করে কাজ করব, ঠিক আছে, ওখানে হবে। তারপরে আবার মা বগলার হোম করতে হয়, কাজ করতে হয়, কাজ করে প্রায় ঘন্টা, তার মানে পুজোটা ছাড়া বলছি আমি, মা বগলার পুজোটা ছাড়া, ওর শুধু ছাড়াতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল, 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। আমাকে বলছে আমার গায়ে কবজ থাকে, হুম। ঠিক আছে? তো বলছে যা না ওটা খোল, খুলে বেরিয়ে গিয়ে কথা বল না, এখান থেকে বেরিয়ে কথা বল, আমি তো মন্দিরে আছি।
আমাকে বলছে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। না, তোমার মতে রাস্তাঘাটে যে কোনো জায়গাতে মূত্র বা মল ত্যাগ করা একদমই উচিত না, না। একদমই উচিত না। ছেলে কি মেয়ে? ছেলে কি মেয়ে ছিল মেয়ে? ওরকম সময় তুমি জানো, রক্তটা বেরিয়েছে তুমি তখনই জানো, ধরে নিয়েছে তুমি ফাট জানো করে। যে আমরা বলি না শ্মশানে গিয়ে ভূত ধরেছে, হুম, 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 কবরস্থানে গিয়ে ভূত ধরেছে, হুম। ভুল কথা। হয়ই না সেখানে। শ্মশানে গিয়ে কবরস্থানে তো ছেড়ে দাও, তুমি নিমতলা শ্মশানে গেলে তুমি শ্মশানের ফিলই পাবে না। ঠিক আছে? পাবে না, বা কাশী মিত্তিরে গেলে পাবে না। না। ঠিক আছে? তোমার গ্রামের দিয়ে কোনো শ্মশানে গেলেও তুমি সারা রাত শ্মশানে শুয়ে থাকো, তোমাকে ভূত ধরবে না। কখন ধরবে জানো? শ্মশান থেকে বেরোলে, কবরস্থান থেকে বেরোলে। কারণ শ্মশানের মতো পবিত্র জায়গা হয় না। শ্মশানের মতো পবিত্র জায়গা হয় না। শ্মশান থেকে বেরোলে তোমাকে ধরবে। ঠিক। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ঠিক আছে? অন্তত মলমূত্র বিসর্জন করার পরে তারপরে হচ্ছে হাত পা ভালো করে ধোবে। এই জিনিসগুলো মেনটেন করবে। তাহলেই দেখবে কোনো সমস্যা আর হবে না। আর যদি কোনো রকম বেশি সমস্যা হয় তো নাম্বার তো দেওয়াই চলছে। ঠিক আছে, আমার সাথে একদম যোগাযোগ করবে। যোগাযোগ করবে এবং কথা বলবে এবং মন্দিরে আমি সব লিঙ্ক দিয়ে একদম, আছে একদম। ডেসক্রিপশনে। এই আমার সাথে যোগাযোগ করুন, কথা বলুন, ওগুলো তো সেকেন্ডারি। প্রথম একদম। কথা, মা চণ্ডীর মুখ এসে আপনারা দর্শন করবেন। পারলে এই 17ই ফেব্রুয়ারি মায়ের পুজো আছে। হ্যাঁ? সকালেই হোম আছে আমাদের, কারণ আমাদের রাত্রির রহস্য পুজো, ওটা কাউকে দেখানো যাবে না। ঠিক আছে? ওকে। তো যেটা সর্বসাধারণ জিনিস সেটা সকালবেলাতে। ঠিক আছে? সকালবেলাতে। হ্যাঁ, সকালবেলা 10টা আর থেকে মঙ্গলবার শনিবার তো সবসময় সব তুমি আছো। রেগুলারই খোলা থাকে। ৩৬৫ দিন খোলা থাকে। বাহ! ৩৬৫ দিন মন্দির খোলা থাকে। সকালবেলা ৮টা থেকে সকাল 12:30 অবধি, হুম। আর বিকেলবেলা 5টা থেকে 7:30 অবধি। এই টাইম 365 ডেজ পাবে খোলা। হ্যাঁ, এবার দেখো 8টার জায়গায় 8:05 হতে পারে। কিন্তু 8:30 কোনোভাবেই হবে না। হয় না, হয় না। আর বেশি কথা বাড়াবো না। নাম্বার দেওয়া আছে। আর কেমন লাগলো সবকিছু জানাবেন ডেসক্রিপশনে, কমেন্ট সেকশনে, সরি। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট প্রদীপ্ত চক্রবর্তী, আহ, বেলগাছিয়া ও ওলাইচণ্ডী 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 মন্দির। মন্দির। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।